সকাল ৬টা বাজতে চলল। বাইরে তখনও হালকা অন্ধকার ছিল, কিন্তু আকাশে হালকা আলোর স্তর জমতে শুরু করেছিল। পাখিদের ধীর কিচিরমিচির শোনা যাচ্ছিল। বাড়ির ভেতরটা শান্ত ছিল, শুধু পুরনো ঘড়ির টিকটিক আর পাখার ধীর আওয়াজ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। বিছানায় ৭০ বছরের গঙ্গারামজি নিজের ঘুম পূরণ করে নিয়েছিলেন। তার মুখে এক ধরনের প্রশান্তি ছিল। ধীরে ধীরে তিনি উঠলেন এবং নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, যিনি তখনও গভীর ঘুমে মগ্ন ছিলেন, উমা, উমা উঠে পড়ো, এবার ৬টা বেজে গেছে, আমি হাঁটতে যাচ্ছি। উমাজির চোখ তখনও বন্ধ ছিল, কিন্তু গঙ্গারামজির আওয়াজে তিনি হালকা মাথা নাড়ালেন এবং পাশ ফিরে শুয়ে বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি এক্ষুনি উঠে পড়ব। গঙ্গারামজি হেসে তার দিকে একবার তাকালেন। যেমনই যেতে শুরু করলেন, পা থমকে গেল, আর তারপর ঘুরে বললেন, আরে শোনো, কাল রাতে তুমি বলছিলে না যে তোমার দুধ জিলিপি খেতে ইচ্ছে করছে? আমি ফেরার সময় রাস্তা থেকে টাটকা গরম জিলিপি নিয়ে আসব, শুধু তুমি উঠে দুধ গরম করে নিও। উমাজি চোখ না খুলেই হালকা হাসলেন, যেন ঘুমের মধ্যেও সেই ভালোবাসার কথা অনুভব করছেন। গঙ্গারামজি আরও একবার তাকালেন, যেন ওই মুহূর্তটি তার দিন শুরুর সবচেয়ে দামি অংশ ছিল। তারপর তিনি দরজার কাছে রাখা নিজের পুরনো থলেটা তুলে নিলেন, যেটা কখনো সবজি আনার কাজে আসত। দরজা খুলতেই বাইরের ঠান্ডা হাওয়া তাকে স্বাগত জানাল। হালকা ঝুঁকে থাকা কাঁধ, কিন্তু আত্মবিশ্বাসে ভরা কদমে তিনি নিজের পথে বেরিয়ে পড়লেন। কিন্তু বন্ধুরা, তিনি জানতেন না যে সেই সকালের মিষ্টতায় এমন কিছু মিশে আছে যা তার জীবনের দিক বদলে দিতে চলেছিল। রাস্তার ধারে হালকা ধোঁয়া উঠছিল। তাওয়ায় ঘিয়ের সুগন্ধ আর রসের গরম ফোঁটা বাতাসে মিষ্টতা ছড়াচ্ছিল। এক পুরনো কিন্তু নামকরা জিলিপির দোকান, যেখানে সকাল সকালই ভিড় জমতে শুরু করত। গঙ্গারামজি লাইনে দাঁড়িয়েছিলেন। তার চোখ দোকানের ভেতর ভাজা হতে থাকা সোনালি জিলিপিগুলোর ওপর আটকে ছিল। তারপর একটু থেমে তিনি বললেন, ভাই, আধ কেজি জিলিপি দাও, গরম গরমই দিও। তিনি থলে থেকে টাকা বের করতে করতেই বললেন। তখনই পেছন থেকে কোনো আওয়াজ এলো, আবে ও গঙ্গারাম, ডায়েটিংয়ের নতুন কোনো পদ্ধতি শুরু করেছ নাকি? সকাল সকাল গরম জিলিপি, বাহ ভাই বাহ। গঙ্গারামজি চমকে টাকিয়ে বললেন, আরে রামলাল। তার মুখে হাসি ফুটে উঠল। সামনে রামলাল ছিল, তার পুরনো বন্ধু আর প্রতিবেশী। হাতে লাঠি, কাঁধে সবজির ঝোলা, আর মুখে সেই পুরনো হাসি। গঙ্গারামজি হাসতে হাসতে বললেন, আরে না না ভাই, তেমন কোনো ব্যাপার নয়, তুমি তো জানোই আমি এসব থেকে দূরেই থাকি। তাহলে এই মিষ্টিকার জন্য? রামলাল চোখ টিপে জিজ্ঞেস করল। গঙ্গারামজি হেসে বললেন, তোমার বৌদি উমা কাল রাতে বলছিল যে দুধ জিলিপি খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম আজ হাঁটা থেকে ফেরার সময় নিয়ে নি। বেশি কিছু না, ওই ২-৪টে জিলিপি মাত্র, ওর মন রাখার জন্য। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম, ভালোবাসার পুরনো টোটকা। রামলাল অট্টহাসি দিল। যাই হোক, গঙ্গারামজি থলেটা শক্ত করে ধরে বললেন, এই বয়সে নিজে খেয়ে নিলে যেমন কথা শুনতে হয়, না আনলেও তেমন নালিশ শুনতে হয়। ভাবলাম কেন না আজ স্ত্রীর জন্য একটা মিষ্টি সকাল বানিয়েই দিই। রামলাল হাসতে হাসতে গঙ্গারামজির কাঁধে হাত রাখল। একদম ঠিক ভেবেছ বন্ধু, ব্যাস এই মিষ্টতা যেন সব সময় বজায় থাকে। আচ্ছা চলি আমি এখন, নইলে তোমার বৌদি লক্ষ্মী জিজ্ঞেস করবে কোথায় আটকে গেলে এতক্ষণ। ঠিক আছে, বিকেলে চৌপালে দেখা হচ্ছে। এটুকু বলে রামলালজি চলে গেলেন। গঙ্গারামজি গরম জিলিপির প্যাকেট নিলেন, থলেতে রাখলেন, আর দোকানের কোণে দাঁড়িয়ে আরও একবার হাসলেন। ব্যাস, উমার মুখের হাসিটুকু দেখেনি, তাহলেই দিনটা সার্থক। কিন্তু বন্ধুরা, সত্যিই কি জিলিপির এই মিষ্টতা সেই বাড়ির পরিবেশকে মিষ্টি করতে পারবে, নাকি ওই দরজার ওপাশে আরও এক তেতো সত্যি তার জন্য অপেক্ষা করছে? গঙ্গারামজি হাতে থলে নিয়ে হাসতে হাসতে দরজা খুললেন। তিনি ভেতরে ঢোকা মাত্রই তার মুখে সকালের সতেজতা আর চোখে উমার হাসি দেখার ব্যাকুলতা পরিষ্কার ফুটে উঠছিল। উমা দেখো, আমি জিলিপি নিয়ে এসেছি। তিনি দরজা বন্ধ করতে করতে আওয়াজ দিলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। তিনি জিলিপির থলেটা টেবিলে রাখলেন আর সরাসরি ঘরে পৌঁছলেন। বিছানায় উমাজি ঠিক সেভাবেই শুয়েছিলেন, যেভাবে তিনি সকালে তাকে ছেড়ে গিয়েছিলেন। গঙ্গারামজি হালকা বিরক্ত হয়ে বললেন, বাহাজি বাহ, তুমি তো এখনও ঘোড়া বেচে ঘুমাচ্ছ, গভীর ঘুমে আছো। কি ব্যাপার, আজ ওঠার ইচ্ছেই নেই নাকি? কিন্তু যখন উমাজি উঠলেন না, তখন তিনি পাশে এসে পালঙ্কের ধারে বসলেন আর ভালোবেসে বললেন, দেখো, গরম গরম জিলিপি এনেছি, এবার তো ওঠো।
যেমনই তিনি উমাজির হাত ছুঁয়ে নাড়াতে চাইলেন, হাতটা একদম আলগা হয়ে পালঙ্কের ধারে লুটিয়ে পড়ল। গঙ্গারামজির হাত সেখানেই থমকে গেল। মুখের হাসি যেন পাথর হয়ে গেল। এক মুহূর্তের জন্য তিনি ভাবলেন, হয়তো উমা মজা করছে, অথবা গভীর ঘুমে আছে। উমা, উমা ওঠো না! এবার তার গলায় কাঁপুনি ছিল। তিনি উমাজির মুখটা নিজের দিকে করলেন, কিন্তু সেই মুখটা এখন একদম ভাবলেশহীন ছিল। না কোনো উত্তাপ, না কোনো সাড়া, না কোনো হাসি, শুধু এক গভীর ভয়াবহ শান্তি। উমা, এই মজা করো না, দেখো দেখো, আমি জিলিপি এনেছি, দুধও গরম করে দেব। গঙ্গারামজির চোখে জল গড়িয়ে পড়তে লাগল। তিনি আরও একবার উমার হাত ধরলেন, কিন্তু এখন সেই হাত শুধু এক অবশ দেহ হয়ে গিয়েছিল। উমা, যার নিঃশ্বাস এখন তার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। না উমা, না, ওঠো উমা, দেখো না, দেখো। তার আওয়াজ এবার ডুঁকরে ওঠায় বদলে গিয়েছিল। বাড়ির কোণে কোণে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল, এমন এক নিস্তব্ধতা যা শুধু চুপ ছিল না, যেন চিৎকারও করছিল। টেবিলে রাখা জিলিপির থলেটা এখন তার মিষ্টতা হারিয়ে ফেলেছিল, যেন কেউ জীবন থেকে স্বাদ কেড়ে নিয়েছে। আর গঙ্গারামজি নিজের কাঁপা হাতে উমার নির্জীব শরীর ধরে নিজের পুরো পৃথিবীকে দু হাতে জাপটে ধরার শেষ চেষ্টা করছিলেন। চোখ থেকে ঝরা নিস্তব্ধতা, ঠোঁটে ছড়িয়ে থাকা ব্যথা, আর মনে শুধু একটাই প্রশ্ন, উমা, এভাবে কেমন করে চলে গেলে তুমি? গঙ্গারামজি কিছুক্ষণ সেখানেই মাটির ওপর হাঁটু গেড়ে বসে থাকলেন। চোখ দুটো শুধু উমাজির মুখের ওপর আটকে ছিল, আর তারপর চোখ থেকে বয়ে আসা জল কাঁপা হাতে মুছলেন। কিন্তু মনের ভেতরের ভাঙন প্রতিটা নিঃশ্বাসের সাথে চিৎকার করছিল। ধীরে ধীরে তিনি নিজের কাঁপা হাতে উমার মুখটা আদর করলেন, যেন এখনও আশা ছিল যে সে হঠাৎ চোখ খুলে বলে উঠবে, কি দেখছ, আমার কিছুই হয়নি। কিন্তু তেমন কিছুই হল না। গঙ্গারামজি নিজের পিঠটা দেয়ালের সাথে ঠেকিয়ে কোনো মতে উঠলেন। পায়ে যেন আর জোর ছিল না, কিন্তু মনে একটা অস্থিরতা ছিল, কাউকে ডাকার, কিছু বলার। তিনি টলমল পায়ে দরজার কাছে পৌঁছলেন, আর সেখান থেকেই ভারাক্রান্ত গলায় নিজের ছেলেকে ডাকলেন, সমিত, ও সমিত, বাবা একটু নিচে আয়, তোর মা ওমা উঠছে না রে। ওপরের ঘরে পাখার আওয়াজের মধ্যে ছেলের ঘুম ভাঙল। সুমিত বিরক্ত স্বরে বলল, এখন আবার কি হলো বাবা? সকাল সকাল শান্তিতে ঘুমাতেও দেন না, এত চিল্লাছেন কেন? গঙ্গারামজির চোখ দরজার দিকে আটকে ছিল, হয়তো ছেলে দৌড়ে আসবে, কিন্তু সেখানে শুধু আওয়াজ প্রতিধ্বনিত হল, চিন্তা করিস না, ওমা উঠছে না, অনেক চেষ্টা করলাম বাবা। হয়তো এই শব্দগুলো তার গলায় আটকে গিয়েছিল। তিনি দরজার পাশে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর সুমিত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তার মুখে কোনো ঘাবড়ানি ছিল না, বরং বিরক্তি আর ঝোঁক পরিষ্কার দেখা যাচ্ছিল। সরাসরি দরজার কাছে এসে উঁকি মারল। উমাজি ঠিক সেভাবেই চুপচাপ শুয়েছিলেন। গঙ্গারামজি কাঁপা গলায় বললেন, বাবা, তুই ডাক্তারকে ফোন কর। কিন্তু সুমিত ঠান্ডা গলায় বলল, এখন আর কোনো লাভ নেই বাবা, মা এখন আর এই দুনিয়ায় নেই, মা মরে গেছে। গঙ্গারামজির মুখ দিয়ে কোনো কথা বেরুল না, কিন্তু চোখ থেকে ঝরা প্রতিটা ফোঁটা জল চুপচাপ চিৎকার করছিল, উমা, তুমি এভাবে কেমন করে চলে গেলে? এখন আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব, উমা? তখনই পেছন থেকে সীমা এলো, এলোমেলো চুলে, হাতে মোবাইল ফোন আর গ্লাসে অর্ধেকটা চা। নিজের শাশুড়ির দিকে তাকিয়ে এক বিদ্রুপের হাসির সাথে বলল, কি হলো এখন? মাজি উঠলেন না বুঝি? মরে গেছেন নাকি? চলো, ভালোই হলো, এবার রোজ রোজের নাটকবাজি আর দেখতে হবে না। গঙ্গারামজির চোখ এখন উমাজির ওপর নয়, সীমার ওপর ছিল, কিন্তু তাতে কোনো তেজ ছিল না, শুধু এক মৌনতা ছিল যা হাজারো প্রশ্নে ভরা ছিল। সেই জিলিপির থলেটা যা টেবিলে রাখা ছিল, সেখানে পড়ে পড়ে ঠান্ডা হয়ে গিয়েছিল। মিষ্টতা এখন আর ছিল না, না থলেতে, না বাড়িতে। নিজের বাবাকে কাঁদতে দেখে সুমিত বলল, বাবা, এবার এই কান্নাকাটি বন্ধ করুন, আর প্রতিবেশীদের ডাকুন, আর দাহ সংস্কারের প্রস্তুতি নিন, আর হ্যাঁ, তাড়াতাড়ি করুন, দুপুরে আমার একটা জরুরি মিটিং আছে। এতটা শোনামাত্রই গঙ্গারামজি ধীর গলায় বললেন, তোর মা হয়, একটু তো সম্মান কর। গঙ্গারামজির গলা কাঁপছিল, কিন্তু সুমিতের মুখ পাথরের মতো, কোনো অনুশোচনা বা ভাব নেই। সে তাচ্ছিল্যের সুরে আবার বলল, এখন আর ইমোশনাল ড্রামা শুরু করবেন না বাবা,
প্রত্যেককে একদিন যেতেই হয়। মা চলে গেছে তো কাঁদলে কি আর সে ফিরে আসবে? এখন আর বেশি আবেগপ্রবণ হওয়ার বয়সও নেই আপনার। গঙ্গারামজির চোখ থেকে জল চুপচাপ ঝরতে থাকল। তিনি কোনো উত্তর দিলেন না। তখনই সীমাও বলে উঠল, আর শুনুন, আমাদের থেকে কোনো আশা রাখবেন না। আমার কাছে এমনিতেও সময় নেই এই দাহ সংস্কার, স্নান করা আর একপাশে বসে কান্নার। আমাকে সন্ধ্যায় পার্লারে যেতে হবে। পায়েলের বিয়ে আছে, তাই তাড়াতাড়ি এসব মেটান। গঙ্গারামজি অপলক নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থাকলেন, যার সাথে জীবনের প্রতিটি ঋতু ভাগ করে নিয়েছিলেন, এবং এখন তিনি চুপ করে শুয়ে আছেন। হয়তো এই অবহেলা তিনি দেখতেও চাইছিলেন না। কিছুক্ষণের মধ্যেই পাড়ার কিছু মহিলা চলে এলেন। একজন জিজ্ঞেস করলেন, ভাই সাহেব, কি হলো উমা দিদির? গঙ্গারামজি ভীর গলায় বললেন, ওঠেনি সকাল থেকে, ব্যাস শুয়েই রইল। কেউ ধীরে তার মুখে সাদা চাদর ঢাকা দিয়ে দিল। কেউ কাঁদছিল না, শুধু একপাশে গঙ্গারামজি মূর্তির মতো বসেছিলেন, চোখে জল নিয়ে। আর তার দুনিয়া যেন ওই সাদা চাদরের সাথেই ঢাকা পড়ে গিয়েছিল। তখনই সুমিত বাইরে থেকে আসে আর ২-৩ জন লোককে দেখে বলে, আরে তাড়াতাড়ি ওঠান না, অ্যাম্বুলেন্সওয়ালা অপেক্ষা করছে, দেরি হয়ে যাচ্ছে। গঙ্গারামজি হঠাৎ তার কথা শুনে মাথা ঘুরিয়ে তাকালেন। তারপর ধীর গলায় বললেন, আর কিছুক্ষণ থাকতে দে না। সীমা রেগে গিয়ে বলল, এখন আর থেকে কি হবে? অন্য কোথাও কি দাহ সংস্কার হবে না নাকি? হদ্দ মুশকিল, কত ড্রামা করবেন বাবা আপনি? এটুকু বলে সীমা বাইরে মহিলাদের মাঝে গিয়ে বসল আর তারপর কাঁদার নাটক করতে লাগল। তখনই পাড়ার এক দিদিমা ধীরে পাশে এসে বসলেন আর বললেন, গঙ্গারাম ভাই, উমা খুব লক্ষ্মী ছিল। কাল রাতেও তো আমি ওর সাথে দেখা করে গেলাম, খুব হাসি মুখে কথা বলল দুজনে, অথচ হঠাৎ করে এসব কিভাবে হল? গঙ্গারামজি কিছুই বললেন না। তার চোখ এখন শুকনো লাগছিল, হয়তো চোখের জলও ক্লান্ত হয়ে গিয়েছিল। এর মধ্যে রামলাল এলো, মাথা নিচু করে গঙ্গারামজির পাশে বসল আর ধীরে তার কাঁধে হাত রাখল। ভাই, আমি জানি তুমি কতটা ভেঙে পড়েছ। উমাজি চলে যাওয়ার ৮ দিন কেটে গিয়েছিল। বাড়ির নিস্তব্ধতা এখন ধীরে ধীরে অভ্যেসে পরিণত হচ্ছিল, সেই নিস্তব্ধতা যা প্রতিটা দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসত, কিন্তু এখন আর কেউ শোনার মতো ছিল না। গঙ্গারামজি আজও রোজকার মতো উঠলেন, কিন্তু এবার তার হাতে গামছা ছিল না, বরং উমাজির ছবি ছিল। সেই ছবি যা ৪ দিন আগে চিতার শিয়রে রাখা হয়েছিল, যা তিনি সবার শেষে তুলে এনেছিলেন, যেন শেষ কোনো জিনিস যা তার স্ত্রীর সাথে জড়িয়েছিল। তিনি সেই ছবিটা ধীরে তুললেন, এক অদ্ভুত মায়া আর কাপা হাতের সাথে। তারপর চুপচাপ সেটা নিজের বালিশের পাশে রেখে দিলেন, যেন তার স্ত্রী এখনও ওখানেই আছে, শুধু কথা বলছে না। তিনি সেখানেই পালঙ্কের ধারে বসে থাকলেন, নজর দেয়ালের ঘড়ির ওপর গিয়ে থামল। কাঁটা 6:30টার কাছে আটকে ছিল। 6:30, এটাই তো সময় হতো যখন উমাজি উঠতেন চা বানানোর জন্য। এক দীর্ঘশ্বাস তার বুক থেকে বেরিয়ে এলো, ধীর, ক্লান্ত, যেন কোনো বোঝা নামছেই না। আর তখনই স্মৃতির এক এলোমেলো দৃশ্য সামনে ভেসে এলো, ঝাপসা কিন্তু যন্ত্রণাদায়ক। উমার সেই ঠান্ডা হাত, যা তিনি সেই সকালে তোলার চেষ্টা করেছিলেন। সেই হাতটা একটু ভারী ছিল, আর নখগুলো নীল, হ্যাঁ নীল, যেন কিছু একটা ছিল সেখানে। গঙ্গারামজির শ্বাস থমকে গেল। এক মুহূর্তের জন্য চোখ স্থির হয়ে গেল। মুখে কোনো ভয় ছিল না, কিন্তু গভীর সংশয় ছিল। সত্যিই কি কিছু নখ নীল ছিল, নাকি ওটা আমার বিভ্রম ছিল? সেই সময় ঘরের নিস্তব্ধতা আরও গভীর হয়ে গেল, যেন উমাজির স্মৃতির সাথে অন্য কোনো কথা সেখানে থমকে গেছে, এমন কোনো প্রশ্ন যার উত্তর এখনও তিনি নিজেও জানতেন না। তারপর তিনি চোখ পিটপিট করলেন, এক দীর্ঘশ্বাস নিলেন আর হালকা মাথা নিচু করে নিলেন। তারপর মনে মনে বললেন, না, এসব আমার মনের ভুল। ৪ দিন ঠিক করে ঘুমায়নি, হয়তো সেই ক্লান্তিই মাথায় এসব ঢুকিয়ে দিয়েছে। তিনি উমার ছবিটাকে পালঙ্কের শিয়রে আরও গুছিয়ে রাখলেন। তারপর ধীরে উঠে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলেন। উনুন ধরিয়ে জল বসালেন, আর উমাজির মতোই ২ কাপ চা বানাতে লাগলেন। ১ কাপ নিজের জন্য, আর অন্য কাপটা অভ্যেসবশত এখনও উমাজির জন্য। যখন চা তৈরি হয়ে গেল, তখন ১ কাপ তিনি পাশের খালি চেয়ারে রেখে দিলেন। কিছুক্ষণ তিনি ওখানেই বসে চুপচাপ চা খেতে থাকলেন। কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই, শুধু আরও একটি দিন যা উমাজি ছাড়াই বেঁচে থাকা জরুরি হয়ে পড়েছিল। উমাজির চলে যাওয়ার পর গঙ্গারামজি প্রতিদিন আরও বেশি চুপ হয়ে যাচ্ছিলেন।
রান্নাঘরে চা বানানো, খবরের কাগজ পড়তে পড়তে সামনের চেয়ারের দিকে তাকানো, কথা বলতে বলতে নিজেই থেমে যাওয়া, এসব এখন তার দিনচর্যার অংশ হয়ে গিয়েছিল। কিন্তু এই নিস্তব্ধতাকে বাড়িতে কেউ বোঝার চেষ্টা করেনি। আর তারপর এক সন্ধে, যখন হালকা শীত ছিল আর পেটে প্রবল খিদে, গঙ্গারামজি ধীর কদমে রান্নাঘরে চলে গেলেন। উমাজি ছাড়া এই রান্নাঘর এখন তার কাছে পর মনে হতো। কিন্তু আজ খিদে এতই ছিল যে পেটের কথা শুনতে হলো। ধীরে ডাল বসালেন, চাল ধুলেন, ছোট হাঁড়িতে খিচুড়ি বসিয়েছেন মাত্র যে তখনই পেছন থেকে সীমার তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো। বাবা, আপনার কি একটুও তরসায় না? এমন কি খিদে পেয়েছে যে রান্নাঘরে নিজেই ঢুকে পড়লেন? গঙ্গারামজি ঘুরে তাকালেন। সীমার হাতে মোবাইল ছিল, কিন্তু চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। লোকে তো আমাকেই কথা শোনাবে না। দেখো, বৌমা নিজের শ্বশুরকে খেতেও দেয় না, কিন্তু কেউ জানে না যে আমার শ্বশুর এতটাই পেটুক যে সারাক্ষণ কিছু না কিছু খাবার চাই। এনার খিদে তো যেন কখনোই মেটে না। গঙ্গারামজির হাত থেমে গেল। এক মুহূর্তের জন্য তার মুখ শক্ত হল, কিন্তু আবার চোখ নিচু হয়ে গেল। রাগ তো খুব হচ্ছিল, কিন্তু তিনি নিজের বৌমার সাথে তর্কে জড়াতে চাইলেন না। তিনি জানতেন সীমা সেই মহিলা যে ছোট্ট কথাতেও পুরো বাড়ির পরিবেশ নষ্ট করে দেয়। কিন্তু সত্যি তো এটাই ছিল যে গঙ্গারামজি আজ সকাল থেকে কিছুই খাননি। উমাজি যাবার পর থেকে তার খিদে যেন মরেই গিয়েছিল। তিনি চুপচাপ ডালে সম্বারা দিতেই যাচ্ছিলেন যে পেছন থেকে সুমিতের গলা শোনা গেল। কি হয়েছে? কেন চিল্লাচ্ছ সীমা? সীমা এক মুহূর্ত না থেমে ঘুরে তীব্র স্বরে বলল, হবে আবার কি? দেখে নাও নিজের চোখে। তোমার বাবা রান্নাঘরে ঢুকে নিজের জন্য খিচুড়ি বানাচ্ছে। পুরো রান্নাঘরের দশা দেখো, ডাল ছড়িয়ে আছে, হাঁড়ি উপচে পড়ছে। আর জিজ্ঞেস করো না, আমার সারা দিনের খাটুনি উনি মাটি করে দিয়েছেন। গঙ্গারামজি হাঁড়ি থেকে চুপচাপ খিচুড়ি বাড়ছিলেন। সুমিত নিজের বাবার দিকে তাকালো আর তারপর রেগে বলল, বাবা, এত কিসের খিদে পেয়েছিল যে একটুও ধৈর্য ছিল না আপনার? গঙ্গারামজি কোনো উত্তর দিলেন না। ব্যাস, ওই থালাতেই খিচুড়ি নিলেন, কাপড় দিয়ে থালার ধার মুছলেন আর চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। পেছন থেকে সীমার গলা এখন আরও তীক্ষ্ণ হয়ে গেল। এসব আর চলবে না সুমিত, প্রতিদিন নতুন নতুন নাটক। এখন বাড়িতে যদি এই তামাশাই চলতে থাকে তো... সুমিত তক্ষুনি তাকে থামিয়ে দিল। ব্যাস সীমা, এখন চুপ করো। তারপর হালকা ইশারায় বলল, ওপরে যাও, এখন না। সীমা কিছুটা অবাক হয়ে তার দিকে দেখতে লাগল, কিন্তু সুমিতের মুখ কঠোর ছিল। সে আর কিছু না বলে ঘুরে সিঁড়ি দিয়ে উঠতে লাগল। গঙ্গারামজির ঘরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এখন তিনি কারও কোনো প্রশ্নের উত্তর দেওয়া জরুরি মনে করছিলেন না। আর বাইরে সুমিতের চোখ কিছুক্ষণ দরজার দিকে আটকে রইল, যেন কিছু ভাবছে, কোনো সিদ্ধান্ত, না কোনো ভয় যা ভেতরে ভেতরে দানা বাঁধছে। কিন্তু বন্ধুরা, সুমিতের মনে কি চলছিল? চলুন জানি গল্পের পরের অংশে। উমাজি মারা যাওয়ার কয়েকদিন কেটে গিয়েছিল। বাড়ি সেখানেই ছিল, মানুষজনও সেখানেই ছিল, কিন্তু প্রতিটা কোণ এখন ফাঁকা লাগছিল। সবকিছু আগের মতোই ছিল, শুধু উমাজি ছিলেন না। সেই রাতটা কিছু অদ্ভুত ছিল। ঘড়িতে রাত 2টো বাজছিল। ঘরের দেয়ালগুলোতে ধাক্কা খেয়ে আসা হাওয়াও ঠান্ডা লাগছিল। কিন্তু গঙ্গারামজির আত্মা অস্থির ছিল। তিনি এপাশ ওপাশ করতে থাকলেন, কিন্তু ঘুম যেন কোথাও দূরে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিল। অবশেষে তিনি ধীরে ধীরে চাদর সরালেন, চপ্পল পরলেন এবং কোনো শব্দ না করে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। ছাদের উপর যেখানে একসময় নিজের স্ত্রীর সাথে অসংখ্য রাত কাটিয়েছিলেন। দরজা খুলতেই এক হালকা হাওয়া মুখ ছুঁয়ে গেল, যেন কোনো পুরনো চেনা মানুষ হেসে বলছে, এসে গেছেন আপনি। তিনি হেসে উঠলেন। ছাদে সেই পুরনো কাঠের চেয়ারটা এখনও কোনায় রাখা ছিল, যেন কারো অপেক্ষা করছিল। গঙ্গারামজি কাছে গিয়ে চেয়ারটা টানলেন এবং বসলেন। মাথা পেছনে হেলিয়ে ওপরের আকাশের দিকে তাকালেন। চাঁদ আজও পূর্ণ ছিল, তেমনই উজ্জ্বল, কিন্তু তার আলোতে এখন আর কোনো হাসি ছিল না। একটা শ্বাস ভেতরে নিলেন আর চোখ নিজে থেকেই ভিজে উঠতে লাগল। তার নজর পাশের খালি চেয়ারটার দিকে গেল, সেখানেই যেখানে একসময় তার স্ত্রী উমাজি বসতেন। আর তারপর স্মৃতির স্তরগুলো খুলতে শুরু করল। শুনুন, উমাজি ধীরে থেকে বললেন, দেখো না আকাশে আজ চাঁদ কত পরিষ্কার। তিনি গঙ্গারামজির কাঁধে ঘেঁষে বসেছিলেন, মাথা তার বাহুতে হেলানো আর চোখ চাঁদের উজ্জ্বল আলোতে ডুবেছিল। গঙ্গারামজি তার দিকে তাকালেন, হাসতে হাসতে বললেন, হ্যাঁ, আর আমার হাসিও তো ওতেই ফুটে উঠছে। উমাজি হালকা করে পলক ফেললেন, ঠোঁটে এক ধীর কিন্তু খুব মিষ্টি হাসি ফুটে উঠল। যদি কখনো আমার এই হাসি চলে যায় না, তবে এই চাঁদও তোমার কাছে শূন্য মনে হতে লাগবে। গঙ্গারামজি কিছুই বললেন না, শুধু নিজের স্ত্রীর হাত ধরে নিলেন। সেই রাতে হাওয়া কিছুটা ঠান্ডা ছিল,
কিন্তু তাদের মাঝে এক অদ্ভুত ওম ছিল, যা শব্দ দিয়ে নয়, শুধু অনুভব দিয়ে বোঝা যাচ্ছিল। আকাশে চাঁদ হাসছিল, আর মাটির ওপর দুটো হৃদয় নীরব হয়েও সব কিছু বলছিল। গঙ্গারামজির চোখ এখন পাশের চেয়ারটার দিকে ছিল, কিন্তু মুখটা এখন আরও শান্ত হয়ে গিয়েছিল। তিনি ধীরে ধীরে ডান হাতটা বাড়ালেন, যেন আরও একবার উমাজির আঙুলগুলো ধরার চেষ্টা করছেন। হাওয়া এক ঝাপটায় তার সাদা চুলগুলোকে আদর করে গেল, যেন বলছে, আমি এখানেই আছি। তিনি মাথা দেওয়ালের সাথে হেলিয়ে দিলেন, চোখ দুটো ধীরে ধীরে বুজে আসতে লাগল, আর তারপর না জানি কখন ঘুম তাকে নিজের কোলে টেনে নিল। আর তিনি সেখানেই নিজের উমার স্মৃতিতে হারিয়ে গিয়ে ছাদের ওই জ্যোৎস্নায় ঘুমিয়ে পড়লেন। কিন্তু বেশি সময় কাটেনি যে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ভেতরে কোথাও এক অস্থিরতা জেগে উঠেছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, আর শ্বাস কিছুটা ভারী মনে হচ্ছিল। তিনি চারপাশ দেখলেন, জলের বোতল খুঁজলেন, কিন্তু কিছু পেলেন না। তারপর ধীরে ধীরে তিনি ছাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন, যেন কেউ নিজেরই বাড়িতে চুপচাপ হাঁটছে, যাতে কেউ জেগে না যায়। যে হঠাৎ এক ধীর আওয়াজ তার কানে এলো। তিনি সেখানেই থেমে গেলেন। আওয়াজ সুমিতের ঘর থেকে আসছিল। গঙ্গারামজি অবাক হলেন, এত রাতে সুমিত আর সীমা এখনও জেগে কেন আছে? তখনই ঘরের ভেতর থেকে আসা সুমিতের ধীর অথচ স্পষ্ট আওয়াজ তার পুরো অস্তিত্বকে স্তম্ভিত করে দিল। তুমি নিশ্চিন্ত থাকো সীমা, এখন আর কেউ আমাদের কিচ্ছু বলবে না। যা হওয়ার ছিল তা হয়ে গেছে, এখন বাবাও কিছু করতে পারবে না। গঙ্গারামজির শ্বাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তিনি সিঁড়ির আড়ালে লুকিয়ে প্রতিটা শব্দ ধরার চেষ্টা করছিলেন, কিন্তু যে পরবর্তী শব্দটা তার কানে ধাক্কা দিল তা তার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। এক মুহূর্তের জন্য গঙ্গারামজির মনে হল যেন তার হৃৎপিণ্ড ধরফর করতে ভুলে গেছে। তার শরীর কাঁপতে লাগল, চোখ ছানা বড়া হয়ে গেল, হাত পা যেন অবশ হয়ে গেল। তার উমা, যাকে তিনি নিজের হাতে বিদায় জানিয়েছিলেন, সে আসলে ঘুমিয়ে পড়েনি, তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। আর তাও সেই ছেলের হাতে, যার একটা হাসির জন্য উমাজি পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারতেন। গঙ্গারামজি সেখানেই সিঁড়িতে ঠেস দিয়ে রইলেন। ঘরের ভেতর হাসির এক হালকা স্তর এখনও ভাসছিল, আর বাইরে এক পিতার আত্মা চুরমার হচ্ছিল, কোনো আওয়াজ ছাড়া, কোনো চোখের জল ছাড়া। কোনো মতে নিজেকে সামলে তিনি ধীরে ধীরে নিচে নেমে গেলেন। প্রতিটা পদক্ষেপ এখন ভারী লাগছিল। ঘরে পৌঁছতেই দরজা ভেতর থেকে বন্ধ করলেন এবং দেওয়ালের ঝোলানো উমার ছবির দিকে অপলক তাকিয়ে গঙ্গারামজির চোখ শুধু এটাই জিজ্ঞেস করছিল, কেন চিনতে পারলাম না আমি? সেই সকালে তোমার ওপর কি ঘটেছিল? কিভাবে তুমি নিজের গর্ভজাত ছেলে আর তার স্ত্রীর ঘৃণার শিকার হলে? আর আমি শুধু জিলিপির মিষ্টতায় মগ্ন রইলাম। এই শব্দগুলো তার ঠোঁট থেকে নয়, তার আত্মা থেকে বেরোচ্ছিল। তিনি সেখানেই বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলেন। ঘড়িতে তখন 4টে বেজে গিয়েছিল, আর এবার সেই চোখের জল শুধু কষ্টের ছিল না, সেই জল এক সিদ্ধান্তের কারণে বইছিল। চোখের জল মুছতে মুছতে গঙ্গারামজি দীর্ঘশ্বাস নিলেন, আর মনে মনে বললেন, এখন আমি আর চুপ থাকব না উমা, এখন সেই কাজটা করব যা হয়তো দুনিয়ার কোনো বাবা কখনো করেনি। এটা বলে তিনি উঠলেন এবং সরাসরি আলমারির দিকে এগিয়ে গেলেন। আলমারি খুলতেই তার চোখ থেকে জল উধাও হয়ে গিয়েছিল। এখন সেখানে শুধু এক আগুন আর এক সিদ্ধান্ত, যা শুধু গঙ্গারামজি নন, বরং এক সর্বস্ব হারানো স্বামী নিজের স্ত্রীর জন্য নিয়েছিলেন। তিনি ধীরে ধীরে আলমারিতে রাখা একটি পুরনো ফাইল বের করলেন। তাতে কিছু নথিপত্র ছিল। ফাইলটি তিনি একটি পুরনো কাপড়ের থলেতে রাখলেন আর কাঁপা হাতে তার গিঁট বাঁধলেন। কিন্তু এবার সেই কম্পন ভয়ের ছিল না, বরং এক পিতার আত্মায় জেগে ওঠা ঝড়ের সংকেত ছিল। গঙ্গারামজি দরজার দিকে এগোতে এগোতে থমকে গেলেন। মনে মনে বললেন, না, যাওয়ার আগে এই একটা কাজ করতে হবে। এখন সময় এসে গেছে সেই জিনিসের, যা আমি এক সময় উমার কথা শুনে আটকে দিয়েছিলাম। আর তারপর তিনি চুপচাপ ফিরলেন। তারপর যা ভেবেছিলেন তাই করলেন, এক চুপ করে থাকা সত্যি, যা এখন সাক্ষী হবে। তিনি আরও একবার নিজের স্ত্রীর দিকে তাকালেন, আর তারপর ঘরের দরজা খুললেন এবং ধীর পায়ে কোনো ছায়ার মতো পুরো বাড়ি পেরিয়ে সদর দরজা পর্যন্ত পৌঁছালেন। দরজা খুললেন এবং চুপচাপ অন্ধকার রাতে একা বেরিয়ে পড়লেন, সেই পথে যেখানে এখন কোনো ছেলে ছিল না। শুধু একটা প্রশ্ন ছিল, যার উত্তর তাকে এখন এই বুনিয়ার কাছ থেকে নয়, নিজের কাছ থেকে নিতে হবে।
তার পায়ের নিচে মাটি ছিল, কিন্তু মনে শুধু আগুন, আর সেই থলেতে তার হাতে এমন এক নথিপত্র ছিল যা এখন তার মরার পর নয়, বেঁচে থাকতেই কিছু সম্পর্ককে মুখোশহীন করে দেবে। সকালের হালকা রোদ জানলা দিয়ে গলে ঘরে ছড়িয়ে পড়ছিল। সীমা ধীরে ধীরে উঠল এবং অভ্যাসবশত নিজের শ্বশুরের ঘরের দিকে উঁকি দিল। কিন্তু ঘরের ভেতর তাকাতেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ঘর খালি ছিল, বালিশ সোজা করে রাখা, চাদর ভাঁজ করা, আর সেই কাপড়ের থলেটাও সেখানে ছিল না। তার ঠোঁটে এক কুটিল হাসি এলো, যেন কোনো পুরনো বোঝা থেকে হঠাৎ মুক্তি মিলে গেছে। সে দ্রুত নিজের ঘরে গেল আর সুমিতের চাদর ধরে টানতে টানতে বলল, শোনো, আজকের দিনটা খুব ভালো। সুমিত পাশ ফিরতে ফিরতে বিরক্ত হয়ে বলল, আরে এখন আবার কি হলো সকাল সকাল, একটু ঘুমোতে দাও, পুরো রাত ঘুম আসেনি। সীমা দীর্ঘশ্বাস ফেলে চোখ নাচাল। আগে আমাকে এক জোর চিমটি কাটো, কোথাও আমি স্বপ্ন দেখছি না তো? সুমিত রেগে বলল, তুমি সোজা কথা কেন বলো না, মাথা খারাপ করো না। সীমা এখন জোরে হাসল। যা আমি বলতে যাচ্ছি না শুনলে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। সুমিত চমকালো, আরে বাবা বলো তো এবার। তখন সীমা খুশিতে বলল, তোমার ওই বুড়ো বাপ বাড়ি ছেড়ে চলে গেছে। সুমিত ঝট করে উঠে বসল, কি আজে বাজে বকছ তুমি? এভাবে কিভাবে চলে যাবে? পাশেই কোথাও গেছে হয়তো, এখনই চলে আসবে। সীমা ঠোঁট কামড়ে মাথা নাড়াল, না, আমি ওদের আলমারি দেখেছি, ওনার জামা কাপড় থলে কিছুই নেই সেখানে। মনে হচ্ছে এবার পাকাপাকিভাবে চলে গেছেন, আর এখন উনি পেছন ফিরে তাকাবেন না। তারপর সে চনমনে হয়ে বলল, এবার আমাদের সুদিন শুরু হয়েছে সুমিত, এখন এই বাড়ি আমাদের, আমি এর মালকিন আর তুমি এর মালিক। সীমার কথা শুনে সুমিতের চোখে এক অদ্ভুত চমক এলো, কিন্তু তার কোনো খুশি ছিল না, না ছিল কোনো স্বস্তি। সে খামোশ ছিল, কিন্তু সীমার চোখে নাচতে থাকা শয়তানি তার ভেতরের সত্যকে আরও নগ্ন করছিল। সীমা এখন পুরো বাড়িতে ঘুরে ঘুরে হাসছিল, এখন দেখ, এই পুরনো পালঙ্কটাও বের করছি, আর রান্নাঘরের টাইলসও বদলাব। বছরের পর বছর এই বাড়িতে যে পচন ছিল না, এবার তা দূর হবে। তার চোখ এখন বাড়ির আসবাবপত্র নয়, বরং বিষয় সম্পত্তি দেখছিল। সুমিত এখনও চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে তার বাবা এভাবে কোথাও চলে যাবেন। সে মনে মনে ভাবতে লাগল, কোথাও কিছু জেনে ফেলেননি তো? তার আঙুলগুলো অজান্তেই বালিশের ধার কোচলানি করছিল, যেন মাথায় কোনো চিন্তা বুড়িভাবে দানা বাঁধছে। কিন্তু সীমার এখন এসব কথায় কোনো মাথা ব্যথা ছিল না। তার গলা পুরো বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল, এখন আর কোনো বাধা নেই, কোনো নজরদারি নেই, এখন এই বাড়ি আমাদের, আর এখন আমরা সবকিছু নিজেদের মতো করব। পরদিন সীমা রান্নাঘর থেকে বেরোতেই দরজায় ঘণ্টি বাজল। যেমনই সে দরজা খুলল, সামনে তার মা সুশীলাজি দাঁড়িয়েছিলেন। ঘামে ভেজা মুখ, ক্লান্ত, কিন্তু সীমার চোখের চমক দেখে হেসে ফেললেন। আরে বাহ, মনে হচ্ছে কোনো বড় সুখবর আছে, এত উজ্জ্বল লাগছে তোকে। কোথাও তোর শাশুড়ির পাশাপাশি শ্বশুরও পটল তোলেনি তো? সীমা খিলখিল করে হেসে বলল, মা আপনিও না, এমন কপাল কি আর আমার? কিন্তু হ্যাঁ, ওই বুড়ো এখন এই বাড়ি ছেড়ে চলে গেছে। আর এখন পুরো বাড়ি আমার। সুশীলাজির চোখে চমক এলো, তুই তো সত্যি বাজি মেরে দিলি বেটি, এখন তোকে কেউ আটকাতে পারবে না। এর মধ্যে সুমিতও সেখানে চলে এলো। যেমনই সে তার শাশুড়িকে দেখল, হেসে পায়ের দিকে ঝুঁকে প্রণাম করে বলল, মাজি, খুব ভালো করেছেন, আপনি এসে গেছেন, এখন তো সত্যিই খুব ভালো দিন এসে গেছে। সীমা চনমনে হয়ে বলল, সুমিত, তুমি এক কাজ করো, মায়ের জন্য নিচের ঘরেই চেয়ার লাগিয়ে দাও, আমি এক্ষুনি জল আনছি। সুমিত মাথা নেড়ে বলল, ঠিক আছে, আর হ্যাঁ, আমি সিঙ্গাড়া আনতে যাচ্ছি। সীমা হেসে ঝটপট বলল, শোনো, মায়ের ধোকলো খুব পছন্দ, ওটাও নিয়ে এসো, আর হ্যাঁ, কোনো ভালো মিষ্টিও নিয়ে এসো, খুশির দিন, সেলিব্রেশন তো বানতা হ্যাঁ। সুমিত দরজার দিকে এগোতে এগোতে বলল, ঠিক আছে, আনছি সব কিছু। আর তারপর সে বাইরে চলে গেল। সেখানেই রাস্তায়, যেখানে এখন গঙ্গারামজি ছিলেন না, কিন্তু তার ছায়া প্রতি মোড়ে বিদ্যমান ছিল। ওদিকে সীমা নিজের মা সুশীলার সাথে বেপরোয়া হয়ে গঙ্গারামজির ঘরে গিয়ে বসল, যে ঘরের দেওয়ালে বছরের পর বছর ধরে উমাজি আর গঙ্গারামজির স্মৃতি মিশেছিল। সেখানে এখন হাসাহাসি আর স্বার্থের গান প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু সত্যিই কি সবকিছু এখন তাদের মনের মতো ছিল, নাকি ওই ঘরের দেওয়ালগুলো এখন কিছু শুনছিল এবং দেখছিল যা হয়তো কোনোদিন বলে উঠবে? কিছুক্ষণ পরেই সুমিত সিঙ্গাড়া, মিষ্টি আর সুশীলাজির পছন্দের ধোকলা নিয়ে কিরল। তারপর তিনজন এখন গঙ্গারামজির ঘরে আয়েশ করে বসেছিল, যেন কোনো বড় যুদ্ধ জিতে ফিরেছে। সীমা প্লেট সাজাতে লাগল, সুমিত বোতল থেকে পানীয় ঢালছিল, আর সুশীলাজি চেয়ারে আসীন। পুরো পরিবেশে এখন এক ঠান্ডা স্বস্তি ছিল।
এরই মাঝে সুশীলাজি এক দীর্ঘশ্বাস নিলেন এবং হাসতে হাসতে বললেন, তা বলতে হয় বাবা, তোমাদের দুজনকে মানতে হবে। এত নিখুঁতভাবে তোমরা সবকিছু করে ফেললে, আমার তো আজও বিশ্বাস হয় না সুমিত যে তুমি সীমার সাথে মিলে নিজের মাকে ওপারে পাঠিয়ে দিলে। ঘরে পলকের জন্য এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর সীমা খিলখিল করে হেসে বলল, সন্দেহ হবে কি করে মা, আসলে প্ল্যানিং তো আপনার ছিল, আর এত নিখুঁত যে সবকিছু যেন রিহার্সাল অনুযায়ী হয়েছে। সুশীলাজি স্নেহভরা কিন্তু চালাক হাসির সাথে সীমার পিঠ চাপড়ে বললেন, বেটি, তোর জন্য তো আমি সব কিছু করতে পারি। তুই তো আমার আসল শক্তি, বাকি সব তো মোহমায়া। সীমার চোখে অহংকার ভেসে উঠল, কিন্তু তারপর কিছুটা গম্ভীর হয়ে বলল, মা, কিন্তু সেই দিন আমরা সত্যিই ভয় পেয়ে গেছিলাম। যেমনই আমি ওনাকে ওই ইঞ্জেকশনটা দিতে গেলাম, হঠাৎ আমার শাশুড়ির চোখ খুলে গেল। উনি চিৎকার করতেই যাচ্ছিলেন যে সুমিত ঝাপটে ওনার মুখ বন্ধ করে দিল। সুশীলাজি অবাক হলেন, কি, তারপর কি হলো? এবার সুমিত বলল, গলায় এখনও হালকা কম্পন ছিল, মাজি, সেই সময় সবচেয়ে বড় ভয় এটা ছিল যে যেমনই সবকিছু হলো, বায়া থেকে ওই বুড়োর আওয়াজ এসে গিয়েছিল। ও ফিরে এসেছিল মর্নিং ওয়াক থেকে, আর তাড়াহুড়োতে ওই ইঞ্জেকশনের শিশিটা আমার হাত থেকে ফসকে পালঙ্কের নিচে গিয়ে পড়েছিল। ওই কথাটাই আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল এতদিন ধরে। সীমা হেসে কথা শেষ করল। কিন্তু যেমনই ওই বুড়ো বাড়ি ছেড়ে গেল, আমরা স্বস্তির শ্বাস নিলাম, আর ওই শিশিটাও আমরা পেয়ে গেছি। সুশীলাজি হাসতে হাসতে তালি বাজিয়ে দিলেন। চলো, বলেন না, শেষ ভালো যার সব ভালো তার। আর তারপর তিনজনের হাসি ওই ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল, একেবারে নির্ভীক, নির্দয়, আর আত্মাকে স্তব্ধ করে দেওয়ার মতো। কিন্তু সত্যিই কি এই শেষ ভালো ছিল, নাকি কোনো ছায়া এখন ধীরে ধীরে ফিরছিল, যা এই তিনজনের হাসিকে কোনো ঝড়ে বদলে দেবে? এবং অন্যদিকে গঙ্গারামজি এখন সেই সব করে ফেলেছিলেন যার কথা তার ছেলে বউ কল্পনাও করতে পারেনি। যে বাড়ি তারা লুটে নিয়েছিল, যে মাকে তারা মেরে ফেলেছিল, আর যে বাবাকে তারা শুধু বোঝা মনে করেছিল, সেই বাবা এখন সেই বোঝার ছাই থেকেই এক নীরব ঝড় তুলেছিলেন। বলেন না, যারা সবকিছু হারিয়ে ফেলেছে তাদের কাছে হারানোর কিছু থাকে না, কিন্তু করার অনেক কিছু থাকে। গঙ্গারামজির থলেতে শুধু নথিপত্র ছিল না, বরং তার আত্মার আগুনও ছিল। তিনি এখন শুধু একজন দুঃখী স্বামী বা ভেঙে পড়া বাবা ছিলেন না, তিনি এখন ইনসাফের গল্প লিখতে বেরিয়েছিলেন। এমন গল্প যাতে কেউ চিল্লাবে না, কেউ আঙুল তুলবে না, শুধু একদিন পুরো সত্যি নিজে নিজেই সামনে আসবে। আর সেই দিন এখন দূরে ছিল না। একটি সাদামাটা কিন্তু পুরনো এবং গম্ভীর কাঠের অফিস ছিল সেটি। দেয়ালে আইন সংক্রান্ত বইপত্র, পুরনো ফাইলের গন্ধ, আর একটি ম্লান আলো দেওয়ার টেবিল ল্যাম্প। গঙ্গারামজি একটি বেঞ্চে বসেছিলেন, মুখে গাম্ভীর্য, চোখে ক্লান্তি, আর হাতে সেই থলে, যা এখন এক খুনি ছেলেকে মুখোশ খুলে দেওয়ার চাবিকাঠি হয়ে উঠেছিল। তার পাশে বসেছিল তার পুরনো আর বিশ্বস্ত বন্ধু রামলাল। ধবধবে সাদা চুল, চোখে চিন্তা, আর ঠোঁটে সত্যিকারের বন্ধুত্ব। আর সামনে মেজের ওপারে বসেছিলেন উকিল শ্রীমান আগারওয়াল, একজন শান্ত, গম্ভীর এবং অভিজ্ঞ উকিল, যার কলম এখন হয়তো এক ইনসাফের দাস্তান লিখতে চলেছিল। উকিল ধীরে ধীরে নথিপত্র তুললেন, চশমা ঠিক করলেন, আর পাতা উল্টোতে উল্টোতে বললেন, গঙ্গারামজি, আপনি পুরোপুরি নিশ্চিত তো? আপনি নিজের পুরো সম্পত্তি এই ট্রাস্টের নামে করতে চান, যা বৃদ্ধদের জন্য কাজ করে? আর এই বাড়ির নামেও ছেলে বা বউয়ের কোনো দাবি থাকবে না? গঙ্গারামজি এক দীর্ঘশ্বাস নিলেন, আর তারপর নজর নিচু করে বললেন, হ্যাঁ, এখন আমার দুনিয়ায় আমার উমা নেই। আর ছেলে তো সেই দিনই মরে গেছে, যেদিন আমার উমাকে আমার থেকে কেড়ে নিল। রামলালজির চোখ ভিজে এলো। সে প্রথমবার নিজের বন্ধু গঙ্গারামজির গলায় সেই শ্বাসরোধকারী কষ্ট আর আহত আত্মাকে শুনছিল, যা হয়তো এ পর্যন্ত কেউ বুঝতেই পারেনি। গঙ্গারামজি ফাইলের দিকে ইশারা করে বললেন, শুধু এটুকু করে দিন যে আমার পর এই বাড়ির সেই অসহায় বৃদ্ধদের হোক, যাদের সন্তানরা তাদেরও এভাবেই কোনো একদিন ধাক্কা দিয়ে দেবে, কিন্তু আমার মতো তারাও যেন একা না কাঁদে, একা না মরে। উকিল মাথা নত করলেন, যেন এক পিতার কষ্টের সামনে আইনও কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর উকিল শ্রী আগরওয়াল নথিপত্রের একটি মোটা ফাইল গঙ্গারামজির সামনে রাখলেন। তারপর চশমাটা আরও একটু চোখের কাছে টেনে নিলেন, আর পাতা উল্টোতে উল্টোতে বললেন, যেমন আপনি বলেছিলেন গঙ্গারামজি, আমি সব কাগজপত্র তৈরি করে দিয়েছি। তিনি নিজের কলম তুললেন, ফাইলটা গঙ্গারামজির দিকে এগিয়ে দিলেন এবং গম্ভীর স্বরে বললেন, ব্যাস, এখন এই কাগজগুলোতে আপনার স্বাক্ষর চাই। তারপর এই সম্পত্তির ওপর আপনার ছেলে এবং বউয়ের কোনো অধিকার থাকবে না।
না বাড়ির ওপর, না ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর, না বিষয় সম্পত্তির ওপর। ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। গঙ্গারামজি চুপচাপ নিজের স্ত্রীর ছবির দিকে তাকালেন, যা তিনি নিজের পকেটে রেখেছিলেন। সেই ছবিটাকে নিজের হাতের তালুতে চেপে ধরে তিনি এক দীর্ঘশ্বাস নিলেন, যেন কোনো ভারী পাথর তুলতে যাচ্ছেন। তিনি কলম তুললেন, কাপা হাতে, কিন্তু অটল সংকল্পের সাথে তিনি নথিপত্রে নিজের স্বাক্ষর করে দিলেন। সেই প্রতিটা অক্ষর যেন উমাজির জন্য ইনসাফ, নিজের অপমানের জবাব আর এক ভেঙে যাওয়া বিশ্বাসের দাম মিটাচ্ছিল। স্বাক্ষর শেষ হতেই উকিল মাথা নাড়া দেন এবং বললেন, এখন এই বাড়ি, এই নাম আর এই সম্মান তারাই পাবে যারা সত্যি এর যোগ্য হবে। রামলালজি চুপচাপ বসেছিলেন, কিন্তু তার চোখে গর্ব ছিল যে তার বন্ধু এখনও ভেঙে পড়েনি, বরং এক নতুন লড়াই লড়বার জন্য দাঁড়িয়েছে। উকিলের থেকে ফাইল নিয়ে গঙ্গারামজি সেটা থলেতে গুছিয়ে রাখলেন। তারপর রামলালজির সাথে ধীর পায়ে অফিসের বাইরে বেরোলেন। দরজা দিয়ে বেরোতেই তিনি নিজের পকেটে হাত দিলেন এবং পুরনো মোবাইলটা বের করতে করতে এক দীর্ঘশ্বাস নিলেন, যেন কোনো বড় রণক্ষেত্রের শেষ রণভেড়ি বাজাতে যাচ্ছেন। গঙ্গারামজির হাতে এখন আর কম্পন ছিল না। সেই কাঁপা তো তখন ছিল যখন ছেলের ঘৃণা সহ্য করেছিলেন। এখন তো শুধু এক আগুন ছিল, আর সেই আগুনে জ্বলন্ত এক সিদ্ধান্ত। তিনি ধীরে থেকে বললেন, চল রামলাল, এখন সময় এসে গেছে সেই সন্তানকে শিক্ষা দেবার যে নিজের মায়ের গর্ভকেই কলঙ্কিত করে দিয়েছে। রামলালজি কিছু না বলে মাথা নাড়ালেন। তার চোখে কিছু অস্থিরতা ছিল, কিন্তু সাথে এক দৃঢ় বিশ্বাসও যে আজ বন্ধু একা নয়। গঙ্গারামজি সেই পুরনো নম্বর মেলালেন, ইন্সপেক্টর অনিলের। ফোনের ওপারে কল লাগতেই গম্ভীর আর দৃঢ় আওয়াজ ভেসে এল। গঙ্গারামজি সরাসরি জবাব দিলেন, হ্যাঁ অনিল সাহেব, সব কাগজপত্র তৈরি। যা আমি বলেছিলাম তার প্রতিটি প্রমাণ আমার কাছে আছে। এখন ফোনের ওপার থেকে ইন্সপেক্টর অনিলের আওয়াজ এলো, আপনি নিশ্চিন্ত থাকুন, পুলিশ সময় পৌঁছে যাবে। এবার ওই দুজন বাঁচবে না। যা আপনি সহ্য করেছেন তার হিসেব এবার আইন দেবে। ব্যাস, আপনি বাড়ি ফিরে যান, আর পরের কাজ আমাদের ওপর ছেড়ে দিন। গঙ্গারামজি ফোন কাটলেন এবং এক দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে তাকালেন। উমা, এখন তুমি দেখো না, তোমার খুনিরা শান্তিতে বাঁচতে পারবে না। তার মুখে এখন আর চোখের জল ছিল না, শুধু এক নীরবতা ছিল, যাতে ঝড় লালিত হচ্ছিল। ওদিকে বাড়ির ভেতর এখনও উৎসবের পরিবেশ ছিল, কিন্তু এটি কোনো উৎসবের নয়, বরং লোভ আর জয়ের নেশার উদযাপন ছিল। সীমা নিজের শাশুড়ি উমাজি আলমারির সামনে বসেছিল, এক একটি গয়না বের করে নিজের গায়ে পড়ে দেখছিল, যেন সে কোনো পুরনো বাক্স থেকে ছোটবেলার খেলনা বের করছে। মা দেখো না, এই আংটিটা। সে একটি হীরের আংটি বের করে উজ্জ্বল করে দেখিয়ে বলল, আপনার হাতে তো দারুণ লাগবে। সুশীলাজি পাশে এসে বসলেন এবং সেই আংটিটা নিজের আঙুলে পড়তে পড়তে বললেন, সত্যি এটা তো খুব সুন্দর। যখন ওই বুড়ি আর রইলই না, তো কেননা এটা তার বৌমার মাই সামলে রাখুক। তিনজনের হাসি ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল, এমন এক হাসি যাতে না ছিল মনুষ্যত্ব, না ছিল সম্পর্কের কোনো মর্যাদা। সীমা এখন হার বের করল আর গলায় দিয়ে আয়নায় নিজেকে দেখল। এখন তো আমি সত্যিই বাড়ির রানী মনে হচ্ছি মা। সুশীলাজি টিপ্পনি কাটলেন, রানী নয় মহারানী, আর তোর সুমিত তো কোনো রাজার থেকে কম নয়। আর ঘরে অট্টহাসির আওয়াজ ছড়িয়ে পড়ল। সুশীলাজি আংটিটা আরও একবার দেখলেন এবং বললেন, এখন এই বাড়ির ওপর শুধু তোমাদের দুজনেরই অধিকার। কিন্তু তখনই অট্টহাসির মাঝে যেন সময় থমকে গেল। সদর দরজায় এক ছায়া দাঁড়িয়েছিল, আর তিনি অন্য কেউ নন, গঙ্গারামজি ছিলেন। তার মুখে ক্লান্তি ছিল না, বরং এক পাহাড়ের মতো কঠোরতা ছিল। তার চোখ যেন সব কিছু চিরে দেখছিল। সীমার চোখ এখন ছানা বড়া হয়ে গেল। সুমিতের শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। বাবা, সুমিত কাঁপা গলায় বলল। তারপর একটু থেমে বলল, কোথায় চলে গিয়েছিলেন? আপনাকে আমি কত খুঁজলাম। গঙ্গারামজি এক মুহূর্ত নষ্ট না করে কড়া গলায় বললেন, ব্যাস, এখন একটা শব্দও আর বলবে না। বন্ধ করো তোমার এই নাটক আর এই মিথ্যে লোক দেখানো। তার স্বর এতটাই তীক্ষ্ণ ছিল যে সুশীলাজির পর্যন্ত হাসি মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। আজ প্রথমবার আমি দেখলাম কিভাবে মানুষের চেহারায় শয়তানও হাসতে পারে। তোমরা সব এখানে উৎসব করছ, কিন্তু এবার অনেক হয়েছে। আর তারপর তিনি ঘরের ভেতরে এলেন এবং টেবিলের উপর রাখা গয়নাগুলো দেখলেন। এই সব গয়না আমার ওমার, তোমাদের সাহস কি করে হলো এগুলোতে হাত দেওয়ার? এখন তোমরা সব তৈরি হয়ে যাও জেলে যাওয়ার জন্য। তার মুখ থেকে এতটা শোনামাত্রই সুমিত চিৎকার করে বলল, যে নিজের পাগলামি নিজের কাছে রাখুন আর বেরিয়ে যান এখান থেকে। এই বাড়িতে এখন আমার আর সীমার অধিকার।
এটুকু বলে সে নিজের বাবার হাত ধরল এবং ধাক্কা দিয়ে বাইরে বের করতে যাচ্ছিল। আর তখনই সীমাও বলল, বড় এলেন আমাদের জেলে পাঠানোর লোক। কিন্তু তখনই গঙ্গারামজি তার হাত ঝটকা দিয়ে এক জোরালো চড় তার গালে মারলেন এবং বললেন, খবরদার, নিজের নোংরা হাত দিয়ে যদি আমাকে ছুঁয়েছ তো তোমার এই হাতই ভেঙে দেব। তার চোখে এখন আর জল ছিল না, শুধু এক এমন আগুন ছিল যা সব কিছু সাফ করে দিতে তৈরি ছিল। আর তখনই বাড়ির বাইরে সাইরেনের আওয়াজ শোনা গেল। পুলিশ এসে গিয়েছিল। গঙ্গারামজি কয়েক কদম এগিয়ে গেলেন, আর এখন তার গলায় সেই গাম্ভীর্য ছিল যা পাথরকেও চিরে দেয়। আর রইল এই বাড়ির ওপর অধিকারের কথা। তিনি সরাসরি সীমা আর সুমিতের চোখের দিকে তাকিয়ে বললেন, তো শুনে রাখো, এখন এই বাড়ির ওপর তোমাদের কোনো অধিকার নেই। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। আমি আমার সারা জীবনের উপার্জন, আমার পরিশ্রম, আমার উমার স্মৃতি দিয়ে সাজানো এই বাড়িকে এখন সেই ট্রাস্টের নামে করে দিয়েছি, যেখানে কোনো ছেলেই নিজের মা বাবার সাথে এমন ধোঁকা দিতে পারবে না। আর হ্যাঁ, আমার উমার হত্যাকে যা ন্যাচারাল ডেথ বলে তোমরা দুজন ধামাচাপা দিয়েছিলে, এখন তার প্রমাণ আমার কাছে আছে, তোমাদের নিজেদের বাড়ি থেকে তোমাদের নিজেদের কীর্তির প্রতিধ্বনি, যাতে তোমাদের তিনজনের সেই কথাগুলো আছে যা তোমরা হেসে হেসে বলছিলে। এরপর তিনি পকেট থেকে একটি ছোট ক্যামেরা বের করলেন। এটাই সেই সাক্ষী, যাতে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে, যা উমা মানা করেছিল লাগাতে। কিন্তু আজ ওই তোমাদের তিনজনের সত্য দুনিয়ার সামনে নিয়ে এসেছে। এটুকু বলে তিনি দরজার দিকে ঘুরলেন, এবং দরজায় ইন্সপেক্টর অনিল আগে থেকেই দাঁড়িয়েছিলেন। এখন ইনসাফ কথা বলবে, আর তোমরা দুজন শুধু শুনবে। ইন্সপেক্টর অনিল গঙ্গারামজিকে এক আশ্বস্ত নজরে দেখলেন এবং তারপর এগিয়ে এলেন। তার পেছনে দুজন কনস্টেবল ছিল, একজনের হাতে ক্যামেরা ছিল আর অন্যজনের হাতে গ্রেফতারি পরোয়ানা। সীমা আর সুশীলার চোখ ছানা বড়া হয়ে গেল। সুশীলার হাসি, যা কিছুক্ষণ আগে ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল, এখন তার মুখ সাদা চাদরের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন তার শিরা থেকে সমস্ত রক্ত শুকিয়ে গেছে। ইন্সপেক্টর, এটা কি মশকরা? সুমিত ঘাবড়ানো গলায় বলল, কিন্তু তার শব্দগুলোও কাঁপছিল। ইন্সপেক্টর অনিল তার দিকে তাকালেন এবং বললেন, মশকরা তো তখন ছিল যখন তোমরা মিলে এক মায়ের নিঃশ্বাস কেড়ে নিচ্ছিলে। এখন এটা ইনসাফ। সীমা গয়নায় ভরা হাত কাঁপতে কাঁপতে পেছনে সরিয়ে নিল। তার মুখ এখন ভয় আর গ্লানির শ্বাসরোধে কাঁপছিল। সুশীলা বলার চেষ্টা করছিল, কিন্তু শব্দ গলায় আটকে গিয়েছিল। সে যেমনই পা পেছনে সরাল, এক কনস্টেবল এগিয়ে এসে তার হাতে হাতকড়া লাগিয়ে দিল। আপনাকে গ্রেফতার করা হচ্ছে। ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০২, ১২০ এবং ২০১-এর অধীনে মামলা দায়ের করা হচ্ছে। হত্যা, ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের ষড়যন্ত্র। সীমা যেন মাটিতে লুটিয়ে পড়ল। তার হাসি এখন এক উন্মাদনায় বদলে গিয়েছিল। না, এটা মিথ্যে, আমরা কিছু করিনি। সুমিত সেখানেই মাটিতে বসে পড়ল। এখন তার মুখে না ছিল কোনো অহংকার আর না নিজের বাবার দিকে তাকানোর সাহস, কারণ সে জানত এখন কোনো রক্ষা নেই। সুশীলার নীরবতা, সীমার চিৎকার আর সুমিতের নত হওয়া ঘাড় এখন যে কাউকে এটা ভাবতে বাধ্য করছিল, কত নিচে নামতে পারে একজন মানুষ যখন তার লালচ আপনজনের থেকে বড় হয়ে যায়। পুলিশ তাদের নিয়ে চলে গিয়েছিল। গঙ্গারামজি কিছুক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে থাকলেন যেখানে উমাজি বসতেন, হাসতেন। তিনি ধীরে থেকে পকেট থেকে উমার ছবি বের করলেন, সেই ছবি যা সব সময় তার কাছে থাকত, আর সেটা দেখে বললেন, দেখলে উমা, তোমার গঙ্গারাম হার মানেনি। তোমার জন্য তোমার নামের সেই মর্যাদা বাঁচিয়ে নিয়ে এসেছি, যা এই ৪ দেয়ালের থেকে অনেক বড়। সূর্য এখন জানলা দিয়ে উঁকি মারছিল, কিন্তু এবার তার আলো কোনো জয়ের মতো মনে হচ্ছিল। আর গঙ্গারামজির এখন এক প্রশান্তি ছিল যে এখন তার উমা ইনসাফ পেয়ে গেছে। এই গল্পের শেষে একটি প্রশ্ন প্রতিটা হৃদয়কে চিরে দেয়। সত্যিই কি সন্তান এতটা বদলে যেতে পারে? মা বাবা হলেন সেই রোদ যা নিজেরা জ্বলে যাতে তাদের সন্তানরা ছায়া পেতে পারে, কিন্তু যখন সেই সন্তানরাই তাদের বার্ধক্যে অন্ধকার হয়ে দাঁড়ায়, তখন মানুষ নয়, মনুষ্যত্ব মরে যায়। যে হাতগুলো তোমাকে হাঁটতে শিখিয়েছে, সেই হাতগুলোই যদি কাঁপতে কাঁপতে খাবার রান্না করে, তবে তা শুধু ক্লান্তি নয়, তা সেই সম্পর্কের অন্তিম নিঃশ্বাস। এই গল্প শুধু একজন বাবার নয়, এটি সেই লক্ষ লক্ষ মা বাবার বাস্তবতা যারা আজও বাড়িতে চুপচাপ চোখের জল ফেলেন নিজেদেরই সন্তানদের অবহেলা দেখে। যদি আপনার পিতামাতা জীবিত থাকেন, তবে তাদের শুধু বেঁচে থাকতে দেবেন না, তাদের অনুভব করান যে আপনি তাদের সাথে আছেন। কারণ তাদের চলে যাওয়ার পর যে নিস্তব্ধতা বাড়িতে প্রতিধ্বনিত হয়, তা সারা জীবন পিছু ছাড়ে না। তাদের চলে যাওয়ার পর অনুশোচনা করার চেয়ে ভালো আজ তাদের জড়িয়ে ধরা, কারণ মা বাবার সঙ্গ শুধু দায়িত্ব নয়,
একটি বরদান। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে এমনই আরও একটি আকর্ষণীয় গল্পে। ততক্ষণ নিজের আর নিজের আপনজনদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।